নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আরেকটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, যে কথা বলবো টাইগার শ্রফ অভিনীত নতুন সিনেমা বাগি 4 নিয়ে। বাগি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি, পরিচালক হর্ষা। তো কেমন হলো বাগি 4, আমার পার্সোনাল রিয়েকশান তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। প্রথমে বলে কি, বাগি ফ্র্যাঞ্চাইজির আগের যে কটা মুভি এসছে প্রত্যেকটা মুভি কিন্তু রিমেক মুভি ছিল, এবং এই প্রত্যেকটা মুভির মধ্যে আমার কিন্তু বাগির সেকেন্ড পার্ট মানে বাগি 2টা সব থেকে বেশি ভালো লেগেছিল, যদিও সেটাও কিন্তু একটা রিমেক মুভি ছিল, তেলেগু মুভি। এবার এই মুভিটাও কিন্তু রিমেক মুভি। 2013 কি 14 সালে একটি তামিল মুভি এসেছিল 555, তামিলে যেটার নাম হচ্ছে এন্থু এন্থু এন্থু। ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, তোমরা যদি দেখতে চাও তোমরা দেখতে পারো। তো সেই মুভিটার রিমেক, এবার অফিসিয়াল রিমেক না আনঅফিসিয়াল রিমেক তার উত্তর আমার কাছে নেই। এবার এই মুভিটাকে ইদানিংকালে প্রচুর লোকে রোস্ট করছে, প্রচুর রিভিউয়ার মুভিটাকে খাজা মুভি বলে একদম মানে গাড্ডায় ফেলে দিচ্ছে। দেখো, বাগি 4 কোনো মাস্টারপিস মুভি নয়, মুভিটার মধ্যে প্রচুর প্রবলেম আছে, কিন্তু এই মুভিটা কিন্তু একেবারে রোস্ট করার মতো মুভি কিন্তু হয়নি। মুভিটার ফার্স্ট হাফ কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, এবং মুভিটা যেভাবে শুরু হয়েছিল খুব ইন্টারেস্ট ধরে রাখতে কিন্তু সক্ষম হয়েছিল। মুভিতে যখন থেকে মুভির যে ভিলেন সঞ্জয় দত্ত তার এন্ট্রি হয়, মুভিটা কিন্তু একেবারে ধসে যায়। তো এই মুভির যদি দুর্বল দিক কিছু বলা হয় সেটা হচ্ছে সঞ্জয় দত্ত। এই মুভিতে রনি মানে টাইগার শ্রফের একটা প্রবলেম থাকে, সে হ্যালুসিনেট করতে থাকে। এবার যদি লজিকের কথা বলি, এই মুভিতে কিছু লজিকের সমস্যা আছে। আমি একটা ছোট্ট দৃশ্য তোমাদের সামনে বলছি। মুভির শুরুতেই দেখানো হয় টাইগার শ্রফের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্টটা হচ্ছে রোডে। কিন্তু যখন সেই অ্যাক্সিডেন্ট গাড়ি থেকে টাইগার শ্রফ বেরোয়, তখন দেখা যাচ্ছে গাড়িটা পড়ে আছে রেল লাইনের ওপর। তো কিভাবে এটা পসিবল হলো? এবং এন্থু 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 এই মুভিটাও যদি তোমরা দেখো, মুভি স্টার্টিংয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। সুতরাং ফ্রেম টু ফ্রেম কপি বললেও বোধহয় ভুল বলা হবে না। তো লজিক এখানে কীরকম তোমরাই বিচার করে দেখো। যাই হোক, কমার্শিয়াল মাস মুভিতে লজিক নিয়ে অত কাটাছেড়া না করাই ভালো। এন্টারটেনমেন্ট পারপাসে এইসব মুভি বানানো হয়, মশালা মুভি। তো এই মুভির মধ্যে কিন্তু ভরপুর মশালা ইনগ্রিডিয়েন্টস আছে। অ্যাকশান দৃশ্যগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং টাইগার শ্রফের যদি পারফরমেন্স বলি, এই মুভিতে বেশ ভালো। ইনফ্যাক্ট টাইগার শ্রফ আর মুভিতে যেরকম অভিনয় করে থাকেন, একই রকম এক্সপ্রেশন, একটা ফ্ল্যাট, তার তুলনায় কিন্তু এখানে টাইগার শ্রফ অনেক বেটার অভিনয় করেছেন, এবং এটুকু বোঝা যায় সে কিন্তু খেটেছে মুভিটার জন্যে। এই মুভিতে বেশ কিছু গুণী অভিনেতা আছে, যেমন সৌরভ সচদেবা আছে, উপেন্দ্র লিমাই আছেন, শ্রেয়াস তালপেরে আছে, এবং মহেশ ঠাকুর আছেন। মহেশ ঠাকুর, শ্রেয়াস তালপেরে এদের মতো অভিনেতাদের দেখলে আমার সত্যি করুণা হয়। এত ট্যালেন্টেড গুণী অভিনেতা এনারা, তবু এদেরকে পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে। শ্রেয়াস তালপেরা এখানে টাইগার শ্রফের দাদার ভূমিকা অভিনয় করেছেন, কিছু কমেডি দৃশ্যে তাকে দেখানো হয়েছে, এবং কমেডিগুলো সে ঠিকঠাক করেছে। মানে ঠিক গোলমালের যে ভাইব সেটা তার কমেডি থেকে আমার মনে হচ্ছিল আর কি। মহেশ ঠাকুর টোটালি ওয়েস্টেজ। সৌরভ সচদেবা অ্যানিম্যালে যেটা করেছেন এখানেও সেটাই করেছেন, এবং দুজন নায়িকাকে নেওয়া হয়েছে। একজন হচ্ছে সোনম বাজওয়া, এবং সেকেন্ড যিনি আছেন আলিশার চরিত্র অভিনয় করেছেন, ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না। সম্ভবত তিনি প্রাক্তন মিস ইউনিভার্স ছিলেন, এটা তার ডেবিউ মুভি। তো তার সঙ্গে টাইগার শ্রফের যে কেমিস্ট্রি একেবারেই মানানসই হয়নি, একদম মিসম্যাচ। এবং তার পারফরমেন্স যদি বলি, তো আমার মনে হয় পরবর্তী সময়ে তাকে অভিনয় না করে তাকে রিলস ফিলস বানানোর কাজে যদি ইউটিলাইজ করা হয়, তাহলে তার কেরিয়ারের দিকে অনেক বেটার, এবং অ্যাজ এ অডিয়েন্স আমাদের পক্ষেও কিন্তু অনেক বেটার হবে। কম্পারেটিভলি সোনম বাজওয়ার পারফরমেন্স ভালো, এবং তাকে কিন্তু সেভাবে স্পেস দেওয়া হয়নি। এবং উপেন্দ্র লিমাই এই মুভিতে একজন পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছেন, এবং তার কমেডি পোর্শন কিন্তু বেশ এন্টারটেনিং। একটা জায়গা আছে, সে টাইগার শ্রফকে থানায় ডেকে নিয়ে আসে, হাত করা পরিয়ে রাখে এবং টেবিল বাজাতে থাকে, সেই দৃশ্যটা বেশ ভালো। এবং তার যে অ্যাপিয়ারেন্স, তার যে ডায়লগ ডেলিভারি, এগুলো বেশ মজাদার। তো সেও এখানে ভালো পারফরমেন্স দিয়েছেন। এবার এই মুভির সব থেকে দুর্বল দিক যদি বলি, সঞ্জয় দত্ত
এই মুভিতে ভিলেনের চরিত্র অভিনয় করেছেন এবং সাম্প্রতিক সময় তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই মুভিতে মানে বাস্তবের পর এই মুভিতে তিনি ওই ধরনের অভিনয় করলেন। তো এটা তিনি কিভাবে বললেন আমার কোনো আইডিয়া নেই। আমার মনে হয় বাস্তবের কথা চিন্তা করতে করতে তার বাস্তব বুদ্ধি লোপ পেয়ে গেছিলো, ওই জন্য বাস্তবের সঙ্গে এই মুভিটার তিনি তুলনা করেছেন। এবং সঞ্জয় দত্তের সঙ্গে তার যে অ্যাকশান দৃশ্য, মানে একটা ক্লাইম্যাক্স অ্যাকশান দৃশ্য আছে গির্জার মধ্যে, সেখানে আমার মনে হয় সঞ্জয় দত্ত আর পারছেন না। তাকে তার ফিটনেসের দিকে একটু নজর রাখতে হবে আমার মনে হয় আগামী দিনগুলোতে, কারণ এই ধরনের চরিত্র তিনি যখন করছেন তখন অবশ্যই ফিটনেস দরকার। তো ভিলেন হিসেবে যতটা ফিটনেস থাকা উচিত, তো সঞ্জয় দত্তকে এই মুভিতে আমার লাগেনি। তিনি শুধু চেঁচিয়ে গেছেন, ওভার অ্যাক্টিং করে গেছেন। তার চরিত্রটা ক্রিঞ্চ টাইপের চরিত্র, এবং আমার মনে হয় সঞ্জয় দত্ত যদি এরপরে ফিটনেসের অভিনয় নজর দেন তাহলে তার অভিনয় ছেড়ে দেওয়াই উচিত। তো সঞ্জয় দত্ত থেকে এই ধরনের অভিনয় আমি অন্তত এক্সপেক্ট করি না, বিং এ সঞ্জয় দত্ত ফ্যান। তো এখানে আমি যদি বলি সবথেকে ভালো অভিনয় মানে আমাকে মানে সারপ্রাইজ করে দিয়েছেন উনি হচ্ছেন টাইগার শ্রফ। একটা দৃশ্য আছে, একটা অ্যাকশান দৃশ্য আছে, যে দৃশ্যটাকে অনেকে অ্যানিম্যালের সঙ্গে তুলনা করেছেন। তো কয়েকজন গুন্ডাকে মানে ভিলেনকে উনি মারছেন এবং মারতে মারতে দেয়ালের মধ্যে তার এবং তার গার্লফ্রেন্ডের একটা ছবি দেখা যায়। সেখানে লেখা আছে রনি লাভ অ্যালিসা। তো সেইখানে একটা খলনায়ককে সে জড়িয়ে ধরে, বলে কি লেখা আছে, সে বলে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদে। সেই যে দৃশ্যটা, সেই ইমোশনাল যে দৃশ্যটা, সেটাতে টাইগার শ্রফ বেশ ভালো, এবং কিছু জায়গায় তাকে তার বাবার মতো দেখতে লাগছিল। তো যাই হোক, তো বাগি 4 আমার যেরকম এক্সপেকটেশন ছিল সেই রকম এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি। যদিও আমি বলবো এটা একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ মুভি হয়েছে। যারা অ্যাকশান মশালা মুভি দেখতে পছন্দ করো তারা একবার দেখতেই পারো। এবং আরেকটা সমস্যা হচ্ছে মুভিটার গানের প্লেসমেন্ট। মুভিটাতে যে গানগুলো আছে না, গানগুলোর যে প্লেসমেন্টটা সেগুলো বেকার। মানে গানগুলো যদি ঠিকঠাকভাবে রাখা হতো তাহলে আমার মনে হয় মুভিটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হতো। এবং পাঠানের নকল একটা গান আছে, সঞ্জয় দত্ত আছে, ওই গানটা না রাখলেই বোধহয় ভালো হতো। তো 2 ঘন্টা 37 মিনিটের মুভি, তো আমি বেশ এন্টারটেন হয়েছি। যদিও ওই মুভিটার কিছু সমস্যার কথা বললাম। একটা ওয়ান টাইম ওয়াচ মুভি, এমন মুভি নয় যে আজ থেকে 8 বছর 10 বছর পরে আমি যখন টাইগার শ্রফের ফিল্মোগ্রাফি নিয়ে কথা বলবো তখন এই মুভিটার নাম প্রথমেই উল্লেখ করব। ইনফ্যাক্ট এটা কোনো মনে রাখার মতো মুভি নয়। এবং বাগি ফ্র্যাঞ্চাইজি আমার মনে হয় বাগি 3 এর পর এটা একটা দুর্বল মুভি, এবং বাগি 2 অবধি কিন্তু বাগি ফ্র্যাঞ্চাইজি আমার মতে বেটার একটা পজিশনে ছিল। তো এই ছিল বাগি 4 মুভিটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা মুভিটা দেখেছো তোমাদের কেমন লাগলো, কতটা ভালো লাগলো, কতটা খারাপ লাগলো, কি মনে হয়েছে মুভিটা দেখে, সমস্ত কিছু আমাকে কমেন্টে জানাতে পারো। এবং আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে পারো। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।